আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। অসুস্থতার কারণে দীর্ঘদিন তোমাদের ক্লাস নিতে পারি নাই বা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এখন মোটামুটি সুস্থতার কারণে আবার নতুন ভিডিও নিয়ে বা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে ইসলামের ইতিহাসের প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিশরীয় সভ্যতা পর্ব 2। অর্থাৎ এর আগে আমরা মিশরীয় সভ্যতার সম্পর্কে আরও একটি ক্লাস বা ভিডিও নিয়েছি। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবে। অর্থাৎ এই চ্যানেলটিতে প্লে লিস্টে গিয়ে তুমি ভিডিওটি পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। ওই ভিডিওতে নীলনদকে মিশরীয় সভ্যতাকে নীলনদের অবদান কেন বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা আমরা আলোচনা করেছি ওইখানে, তোমরা অবশ্যই দেখে নেবে, ওটা পরীক্ষা আসে। তো আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মিশরীয় সভ্যতারই, সেটা হচ্ছে সভ্যতায় মিশরীয়দের অবদান। আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই অবদানের মধ্যে আমরা দেখব যে পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি আশ্চর্য বিষয় হচ্ছে পিরামিড। মিশরীয়রা যেটা তৈরি করেছে এবং এই পিরামিড কেন তৈরি করলো, এই পিরামিডের ভিতরে কি কি রয়েছে, মমি কি, স্প্রিংস কি, এরকম খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আজকের ক্লাসে আলোচনা করব। শুধু আলোচনাই করব না, আমরা স্থির চিত্র এবং ভিডিও চিত্র সব কিছুর মাধ্যমে আমরা বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করব। খুবই আকর্ষণীয় চমৎকার ভিডিও প্রদর্শনের মাধ্যমে তোমাদেরকে বিষয়টি বোঝানোর বা বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি সবাই তোমরা ক্লাসটা পুরো দেখবে এবং তোমরা উপকার পাবে আশা রাখতেছি, এবং বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা হবে তোমাদের। চলো আমরা ক্লাস শুরু করে দিই। আমরা দেখে নিই সভ্যতা মিশরীয়দের অবদান। আমরা প্রথমে দেখব সভ্যতা মিশরীয়দের অবদান যখন আসবে তখন সব বিষয়গুলা যেগুলাতে মিশরীয়দের অবদান রেখে গেছে সবগুলা সম্পর্কে অল্প অল্প হলেও বর্ণনা দিতে হবে। আবার এগুলা আলাদা আলাদাভাবে প্রশ্ন আসতে পারে, যেমন ধর্মের ক্ষেত্রে মিশরীয়রা কী অবদান রেখে গেছে বা স্থাপত্য শিল্পে মিশরীয়রা কী অবদান রেখেছে, এগুলো আলাদা আলাদা আসতে পারে। তো এই জন্য আমরা একটু মিডিয়াম সাইজ রাখার চেষ্টা করেছি, টেক্সটের সাইজ। তো আমরা প্রথমে দেখে নিই ধর্মের ক্ষেত্রে মিশরীয়দের কী অবদান রয়েছে। প্রাচীন মিশরীয়রা প্রাকৃতিক শক্তিকে দেবতা মেনে পূজা করত। অর্থাৎ প্রকৃতিতে যেই জিনিসটাকে তারা শক্তিশালী মনে করত সেটাকে তারা মনে করতো এটাই দেবতা, এটাই ঈশ্বর। তারা বিভিন্নভাবে, যেমন সূর্য, যেহেতু মিশর আরবের পাশে অবস্থিত এবং আফ্রিকার মহাদেশে অবস্থিত, ওইখানেও মরুভূমি রয়েছে এবং সূর্যের প্রখরতা রয়েছে। তো তারা যখন দেখতো যে সূর্য তাদের অনেক শক্তি নিয়ে তাদের সামনে আবির্ভূত হয়, তখন তারা সূর্যকে তাদের দেবতা মনে করত। আবার নীলনদ তাদের বিভিন্নভাবে উপকার করত এবং নীলনদেরও দেবতা রয়েছে এটা তারা বিশ্বাস করত। এইভাবে প্রকৃতির যে কোনো শক্তিকে তারা যখন শক্তিশালী মনে করত সেটাকে তারা দেবতা মনে করে বা ঈশ্বর মনে করে পূজা করত। তারা বিশ্বাস করত যে সূর্য দেবতা রা বা রে দেবদেবীদের প্রধান। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন। মিশরীয়দের যত দেবতা ছিল সেই দেবতাদের বা দেবীদের প্রধান ছিল হচ্ছে সূর্য দেবতা, যেটাকে তারা প্রথমে নাম দিয়েছে রা বা রে, পরবর্তীকালে এর নাম হবে আমন রে। অর্থাৎ আমন রে বলতে সূর্য দেবতাকে বোঝাচ্ছে। তো তাহলে মিশরীয়দের প্রধান দেবতার নাম কি? আমন রে অথবা সূর্য দেবতা। প্রাচীন মিশরীয়রা ফারাওদের স্বর্গের প্রতিনিধি হিসেবে ভাবত এবং তাদের দেবতার আসনে বসিয়ে পূজা করত। অর্থাৎ ফারাও, এটা একটা তোমরা আগ্রহ জেনেছ, ফারাও হচ্ছে মিশরীয় সম্রাটদেরকে ফারাও বলা হয়, যেটা পরবর্তীতে এই ফারাও শব্দটা থেকে ফেরাউন শব্দের উৎপত্তি হয়েছে, যেটা আমরা পবিত্র কোরআনে বা ইসলাম ধর্মে পেয়ে থাকি। মুসা আলাইহিস সালাম এগুলো মিশরীয় যখন শাসক ছিল, তখন মিশরে যখন অবস্থান করছিল তখন মিশরের যে শাসক ছিল তার উপাধি ছিল হচ্ছে ফেরাউন, আমরা এটা জানি। তো এই ফারাও বা ফেরাউন
দেবতাদের স্বর্গের প্রতিনিধি হিসেবে ভাবত মিশরীয়রা, এবং তাদের দেবতার আসনে এই ফারাও বা ফেরাউনকে দেবতার আসনে বসিয়ে পূজা করত। মিশরীয়রা মৃত্যুর পরের জীবন বিশ্বাস করত, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা কিন্তু মৃত্যু পর আরও একটি জীবন আছে, এই বিষয়টা তারা বিশ্বাস করত। তারা বিশ্বাস করত মৃত মানুষ কবরে গেলে তার দেহে আবার আত্মা ফিরে আসে। এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস, এই বিশ্বাস থেকে তারা অনেক কিছু সভ্যতায় তারা অবদান রেখে গেছে এই শুধু এই বিশ্বাসটার কারণে। অর্থাৎ তারা বিশ্বাস করতো মানুষ যখন মরে যাবে, কবরে যাবে, তখন তার দেহে আবার তার আত্মাটা ফিরে আসবে। এই যে দেহে আবার আত্মাটা ফিরে আসবে, দেহে আত্মাটা ফিরে আসার পর যদি দেহটা পচে যায়, তাহলে কিন্তু এই আত্মাটার কী অবস্থা হবে। এই যে এই ধারণা থেকে তারা এই দেহটাকে সংরক্ষণ করার চিন্তা করবে, আর ওই দেহটা সংরক্ষণের জন্য তারা পিরামিড থেকে শুরু করে আরও কত ধরনের তারা কর্মযোগ্য করে যাবে, আমরা এটা পরবর্তীতে দেখতেছি। আচ্ছা, তাহলে আত্মা ফিরে আসবে। ফারাও চতুর্থ আমেনহোটেপ 1375 খ্রিস্টাব্দে মন্দির থেকে অসৎ পুরোহিতদের বের করে দেন। এই যে ধর্মীয় ক্ষেত্রে তাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটা পর্ব দেখব, এই যে এটা, সেটা হচ্ছে চতুর্থ আমেনহোটেপ 1375 খ্রিস্টপূর্বাব্দে। এটা কিন্তু আমাদের খ্রিস্টাব্দ না, এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্ববর্তী সময়টা মন্দির থেকে অসৎ পুরোহিতদের, অর্থাৎ মিশরীয়, আমরা দেখব যে মিশরীয় সভ্যতার এই ধর্মীয় যে যাজকরা, ধর্মীয় প্রধানরা, এরা খুবই কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ে এবং বিভিন্ন অনৈতিক কাজে তারা লিপ্ত হয়ে পড়ে। তখন এই যে এই শাসকটা আসার পর এই অসৎ পুরোহিতদেরকে মন্দির থেকে বের করে দেন। মন্দির থেকে বের করে দিয়ে একটা নতুন তিনি ধর্ম বা সিস্টেম চালু করেন বহু দেবতার পরিবর্তে। অর্থাৎ অনেক দেবদেবী ছিল, তিনি সবগুলোকে বাতিল করে বহু দেবতার পরিবর্তে তিনি একমাত্র সূর্য দেবতা আমন রের আরাধনা চালু করেন। অর্থাৎ দেবতা একটাই থাকবে, ওনার সিস্টেম হচ্ছে দেবতা একটাই থাকবে, সেটা হবে আমাদের মানে ওদের সূর্য দেবতা আমন রে, এবং তিনি এর নতুন নাম দেন অ্যাটন। এই আমন রের নতুন নাম দিয়েছেন অ্যাটন। দেবতার নামের সাথে মিল রেখে তিনি নিজের নাম ইকনাটন রাখেন। অর্থাৎ চতুর্থ আমেনহোটেপ তার নিজের নাম রাখেন ইকনাটন, এই যে অ্যাটন শব্দটা থেকে। তো এইভাবে ইকনাটন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এক ঈশ্বরবাদের ধারণা দেন। অর্থাৎ এই যে আমাদের ইসলাম ধর্ম কিন্তু আমাদের ঈশ্বর বা সৃষ্টিকর্তা একজনই। তো এরকম খ্রিস্টান বা ইহুদি আরও কিছু অনেক ধর্মের ঈশ্বর কিন্তু এক। এই যে এক ঈশ্বরবাদের মানে ধর্মের ক্ষেত্রে ঈশ্বর একজনই, এই যে এইরকম একটা ধারণার প্রথম জন্ম দেয় কিন্তু এই যে মিশরীয়রা, এই যে এই শাসকটা ইকনাটন এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এক ঈশ্বরবাদের ধারণার জন্ম দেন। তাহলে এই যে এটা একটা গুরুত্বপূর্ণ নৈভিত্তিক প্রশ্ন। যদিও ফারাও টুটেনখামেন এই ব্যবস্থা বাতিল করে পূর্বের ধর্ম ব্যবস্থা ফিরে যায়। তো পরবর্তী যখন আরেকজন শাসক আসে, ফারাও টুটেনখামেন, উনি একজন বিখ্যাত কিন্তু মিশরীয় শাসক। উনি যখন এসে এই এক ঈশ্বরবাদীর যে ধারণাটা বা ধর্ম ব্যবস্থাটা এটা বাতিল করে আবার তিনি পূর্বের ব্যবস্থা ফিরে যায়, এবং পরবর্তীতে আমরা দেখব যে মিশরীয়দের ধর্মের ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো এইটা হচ্ছে মিশরীয়দের ধর্মের ক্ষেত্রে একটা অবদানের সংক্ষিপ্ত রূপ। তোমরা যে যতটুকু পারো এটা আয়ত্ত করে নেবে। যদি সভ্যতায় মিশরীয়দের অবদান সব অবদান একসাথে আসে, তাহলে ধর্ম থেকে তুমি কয়েকটা লাইন বললে হবে, কয়েকটা তথ্য দিলে হবে। বিস্তারিত লেখার তুমি সময় পাবে না, যেহেতু আমরা এই উদ্দীপক স্টাইলের প্রশ্নের উত্তর হবে। বিস্তারিত লিখতে গেলে তুমি কিন্তু পাবে না, প্রত্যেকটা অবদান থেকে অল্প অল্প লিখতে হবে। তো আমরা চলো এর পরবর্তী অবদান। তার আগে আমরা আজকের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। এই যে এইভাবে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে। তারপরে স্থাপত্য শিল্পে অবদান, খুবই গুরুত্বপূর্ণ অবদান মিশরীয়দের। মিশরীয়দের ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়, অর্থাৎ স্থাপত্য শিল্পের অবদানের জন্য তাদেরকে ইতিহাসে কিন্তু শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ নৈভিত্তিক প্রশ্ন। মিশরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শন হলো তাদের পিরামিডগুলো। যত নির্মাণ করেছে তা বা স্থাপত্য শিল্প স্থাপন করেছে বা অবদান রেখেছে, সেগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে পিরামিড। তো আমরা স্থাপত্য শিল্পের অবদানের মধ্যে প্রথমে পিরামিডটা দেখে নিই। মিশরীয়রা মৃত্যুর পরের জীবন বিশ্বাস করত। এটা আমরা ওই যে ধর্মের ক্ষেত্রে যখন আলোচনা করেছি তখন বলেছি যে তারা এই মৃত্যুর পরের জীবন বিশ্বাস করতো। এই বিশ্বাস থেকে তাদের অনেক কিছু সৃষ্টি। তারা বিশ্বাস করতো ফারাওদের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে চলে যায় এবং সেখানে দেবতা হিসেবে আবির্ভূত হয়। এই যে তারা এই বিশ্বাসটা, অর্থাৎ যে ফারাও যেহেতু এটা স্পেশাল মানুষ, সেই স্বর্গের প্রতিনিধি,
তখন সে মৃত্যুর পরে তার আত্মাটা স্বর্গে চলে যাবে এবং দেহে আসবে, দেহে এসে সেই দেবতা হিসেবে স্বর্গে আবির্ভূত হবে। কিন্তু মৃত পারাওদের শরীর যদি পচে গেলে এক্ষেত্রে সমস্যা হতে পারে। এখন আত্মারা যেহেতু শরীরে আবার আসবে এবং তিনি দেবতা হবেন, তাহলে শরীরটা যদি সংরক্ষণ করা না হয় বা এটা পচে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এই যে এটা তাদের বিশ্বাস ছিল, এই জন্য তারা মৃতদেহগুলোকে প্রক্রিয়াজাত করে মবি বানিয়ে তার সংরক্ষণের ব্যবস্থা করত। আমরা একটু ছবির মাধ্যমে দেখিনি। এটা হচ্ছে এই পিরামিডের বিভিন্ন সাইজ। কোনো কোনো পিরামিডে এরকম দরজা ছিল, আবার সবগুলো দরজা কিন্তু এরকমই ছিল না, বিভিন্ন স্টাইলের ছিল, বিভিন্ন স্থানে ছিল। এই যে তারা যখন বিশ্বাস করতো যে আত্মাটা দেহের ফিরে আসবে, তো এইরকম আত্মাটাকে সংরক্ষণের জন্য এই প্রক্রিয়াজাত করে মমি বানিয়ে তার সংরক্ষণ করতে, মমি বানানোর জন্য। এটা যদিও গবেষকরা এই চিত্রটা এমনি এঁকেছে, এটা রিয়েল না, কিন্তু এইভাবে মিশরীয় বিজ্ঞানীরা, ওই তৎকালীন ওই সময়ের বিজ্ঞানীরা, চিকিৎসকরা এই দেহটাকে মমি বানাতো বিভিন্ন রাসায়নিক বস্তু মিশিয়ে খুবই চমৎকার মমি বানিত। মমি বানানোর পর এই মমিটাকে আবার কফিনে, একটা কফিন বানাতো, এই কফিনে এটা সংরক্ষণ করত। মমি বানিয়ে তার সংরক্ষণের ব্যবস্থা করতো। এই মৃতদেহগুলোকে যে স্থানে কবর দেওয়া হতো সেই সব স্থানে আগে থেকে তৈরি করে রাখা হতো। এইসব কবর দেওয়া হতো সিন্দুকভর্তি, এইসব কবরে দেওয়া হতো সিন্দুকভর্তি অমূল্য গহনা, মুদ্রা, দামি কাপড় সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র। যেহেতু সে আবার জীবিত হবে, আবার তার জীবন রয়েছে, শরীরে আত্মাটা ফিরে আসবে, তখন যদি সেই, যেহেতু রাজা বা সে ফারাও সে তখন যদি জীবিত হয়, তখন সে ব্যবহার সামগ্রী কি করবে, মানে এগুলো যাতে সমস্যা না হয়, তাদের এই বিশ্বাস থেকে তারা বিভিন্ন ধরনের গহনা, মুদ্রা, দামি কাপড় এবং বিভিন্ন মূল্যবান জিনিসপত্র তার কবরে ওই স্থানটাতে দিয়ে দিত। তো মৃতদেহের দেহ ও এবং মূল্যবান এইসব সামগ্রীর নিরাপত্তার জন্য, তো যখন এই দেহটা রাখবে এবং এই গহনা, মূল্যবান সামগ্রীগুলো রাখবে, তো দেহটা তো যদি এটা নিরাপত্তা দেওয়া না হয় বা সুরক্ষিত স্থানে না রাখা হয়, তাহলে কিন্তু দেহটা তো নষ্ট হয়ে যাবে, এই মমিটা বা ইয়েটা তো নষ্ট হয়ে যাবে। আর যে মূল্যবান এই যে সামগ্রীগুলো দেওয়া হবে, এগুলো তো চুরি হয়ে যাবে। চোর কি আর ওই সব ধর্মের কাহিনী মানবে? সে এগুলো তো চুরি হয়ে যেতে পারে, মানুষ নিয়ে যেতে পারে। তাহলে এই দেহ এবং এই মূল্যবান এই সামগ্রীগুলার এই নিরাপত্তার জন্য তারা এই বড় বড় পাথরখণ্ড কেটে এইসব পিরামিড নির্মাণ করেছিল। তাহলে পিরামিড নির্মাণের মূল বিষয় কিন্তু এটা, উদ্দেশ্য হচ্ছে এটাই, অর্থাৎ এই মমির বা দেহগুলা নিরাপত্তার জন্য এবং মূল্যবান সামগ্রীগুলা নিরাপত্তার জন্য এর উপর এই যে এই বড় প্রকাণ্ড পাথর কেটে কেটে তারা এই বিশাল একেবারে দুর্ভেদ্য এই স্থাপনাগুলো অর্থাৎ পিরামিডগুলো নির্মাণ করেছিল। পিরামিডগুলো ছিল জ্যামিতিক ত্রিভুজের আকৃতিতে তৈরি অতি উঁচু একটি সমাধিসৌধ। তাহলে এক কথা যদি প্রশ্ন আসে পিরামিড কি, তাহলে উত্তর হবে সমাধিসৌধ। এটা একটা কবরের উপর যে আমরা বিভিন্ন এই যে এখনো অনেক মাজার বা ইয়ের উপর যে সমাধিসৌধ নির্মাণ করে বা কবরস্থানে দেখবে ছোটোখাটো একটা দেওয়াল দিয়ে একটা সৌধ নির্মাণ করে, এই জাতীয় একটা সমাধিসৌধ হচ্ছে এই পিরামিড। যদিও এটা বিশাল আকৃতির বিভিন্ন স্টাইলের। তো আমরা একটু দেখে নিই। এই যে এটাও যদি অঙ্কিত এরকম ভিতরে এই কফিনটা রাখা হয় বা মৃতদেহটা, মমিটা ভিতরে রাখা হয়, রেখে তার এই যে আশেপাশে বিভিন্ন মূল্যবান সামগ্রী দিয়ে দেওয়া হয়। তারপর এই যে ইয়েগুলা ঘেরাও করে এই জায়গাটা আগে থেকে অনেক সময় এই রাজা বা ফেরাউন নিজে জীবিত থাকা অবস্থায় এই জায়গাটা তৈরি করে যেতেন, তারপর মৃত্যুর পরে তাকে এখানে রাখা হতো। তো এভাবে এই ইয়েটা পিরামিডটা হবে ত্রিভুজ আকৃতির। এই যে ত্রিভুজ আকৃতির, নিচে থাকবে বেস, তারপর এপিক্স মানে চূড়া, আস্তে আস্তে উপরের দিকে গিয়ে মিলিত হবে। তো এরকম আকৃতিতে পিরামিডগুলো তৈরি হয়। এ পর্যন্ত ৮০টির বেশি পিরামিডের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে ৭০টির বেশি কালের সাক্ষী হয়ে টিকে আছে। এখনও ৭০টির বেশি টিকে আছে। এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ফারাও খুফুর পিরামিড। এই পিরামিডটা সবচেয়ে বড় এবং খুবই বিখ্যাত পিরামিড। এগুলোর মধ্যে ১৩ একর জমির উপর নির্মিত। এই যে
13 একর, বিশাল 13 একর মানে বিশাল এলাকা। এই বিশাল এলাকার উপর এই পিরামিডটি নির্মিত। এর দৈর্ঘ্য হচ্ছে, পিরামিডটির দৈর্ঘ্য হচ্ছে 750 ফুট এবং প্রস্থ হচ্ছে 481 ফুট, যা নির্মাণ করতে 1 লক্ষ শ্রমিকের 20 বছর সময় লেগেছিল। বিশাল ব্যাপার, 1 লক্ষ শ্রমিক ছোটোখাটো ব্যাপার না, বিশাল। কিন্তু 1 লক্ষ মানুষ একটা জায়গায় জমা হলে কিন্তু বিশাল দেখাবে। তাহলে 1 লক্ষ শ্রমিকের 20 বছর সময় লেগেছিল এই পিরামিডটি তৈরি করতে। আমরা একটু পরে পিরামিড সম্পর্কে একটু ভিডিও চিত্রের মাধ্যমে আরও বিস্তারিত জানব। আমরা এখন স্থাপত্য শিল্পের অবদানের, পিরামিড ব্যতীত আর কি কোন কোন স্থাপত্য শিল্পে মিশরীয়রা অবদান রাখছে সেটা একটু দেখে নিই। ভাস্কর্য। মিশরীয় ভাস্কর্য শিল্পের বিকাশ ঘটেছিল। বড় বড় পাথর কেটে চমৎকার সব মূর্তি বানানো হতো। তাই মিশরীয়রা এই পাথর কেটে মূর্তি বানাতো বড় বড়। স্ফিংক্স ছিল মিশরীয় ভাস্কর্যের প্রধান উদাহরণ। আমরা একটু দেখে নিই। এই যে এগুলাকে বলা হয় স্ফিংক্স। স্ফিংক্সের বৈশিষ্ট্য হচ্ছে এই যে এটার এই মাথাটা থাকবে এই ফারাওয়ের আকৃতির, আর ওর দেহটা থাকবে সিংহের আকৃতির। অর্থাৎ এই যে স্ফিংক্স ছিল মিশরীয় ভাস্কর্যের প্রধান উদাহরণ। স্ফিংক্সের দেহ ছিল সিংহের আকৃতির এবং মাথা ছিল ফারাওর আকৃতির। এতে বোঝা যায় যে ফারাও সিংহের মতো বলবান। অর্থাৎ সিংহ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তিনি অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, এটা বোঝানোর জন্য সিংহের আকৃতি। আবার মাথার আকৃতি তার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তিনি একজন মানুষ। তো এভাবে তার শক্তিমত্তা প্রদর্শন করা হতো বা বোঝানো হতো স্ফিংক্স এই ভাস্কর্যটার মাধ্যমে। এতে বোঝা যায় ফারাও সিংহের মতো বলবান। ভাস্করগণ নরম পাথরে মানুষের অবিকল মূর্তিও গড়তেন, এবং অর্থাৎ নরম পাথর দিয়ে তারা মানুষের একেবারে অবিকল মূর্তিও কিন্তু তৈরি করতেন। এটা হচ্ছে ভাস্কর্য শিল্পে তাদের অবদান। এরপর হচ্ছে চিত্রকলা ও কারুশিল্পে। তাহলে স্থাপত্য শিল্পের আরেকটা অবদান হচ্ছে চিত্রকলা ও কারুশিল্পে। মিশরীয় চিত্রশিল্পরাও পিছিয়ে ছিলেন না। সমাধি আর মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে চিত্রকলার সূচনা হয়। প্রাচীন মিশরীয়রা চিত্রশিল্পের নিদর্শন দেখা যায় মন্দিরের প্রাচীরে, মমি ও তার কফিনের উপর। অর্থাৎ আমরা দেখব যে বিভিন্ন দেওয়ালে এরকম দেওয়াল চিত্র অঙ্কনের মাধ্যমে পিরামিড বা মন্দিরের দেওয়ালে তারা এইভাবে চিত্রকলা আঁকতেন। এছাড়া আমরা ভিডিওতে দেখব যে বিভিন্ন কফিনে তারা একেবারে সুন্দর সুন্দর গাছপালা, ওই ফারাওয়ের ছবি এঁকে এই কফিনগুলা সাজাবে। প্রাচীন মিশরীয়রা কারুশিল্পেও দক্ষ ছিল। তারা স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জের ব্যবহার জানত। এই স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ দিয়ে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র, তৈজসপত্র তৈরি করতো। এগুলোর সাহায্যে তারা নানা প্রকার তৈজসপত্র তৈরি করত। তাহলে এই বিষয়গুলো সম্পর্কেও ছোট ছোট বর্ণনা দেবে। তো আমরা এখন একটি ভিডিও চিত্রের মাধ্যমে মিশরীয়দের স্থাপত্য শিল্পের অবদানগুলো সম্পর্কে জ্ঞান লাভ করব। এরপরে আমরা আজকের ক্লাস শেষ করব। চলো আমরা ভিডিওটি একটু দেখে নিই। ভিডিও চিত্রের মাধ্যমে আমরা মিশরীয় স্থাপত্য শিল্পের অবদানগুলো দেখে নেব। এগুলো হচ্ছে পিরামিডের ছবি। এভাবে পিরামিডের দেওয়ালগুলো তৈরি হয়েছে। এই যে বড় বড় পাথর কেটে তারা এই বিশাল স্থাপনাটা নির্মাণ করত। এই যে পাথরগুলোকে তারা বসিয়ে একটার পর একটা বসিয়ে এই পিরামিডগুলো তৈরি। এটা হচ্ছে স্ফিংক্স, যেটা দেহ মাথা হচ্ছে ফারাওদের আর দেহ হচ্ছে সিংহের মতো। এভাবে এই যে বিশাল এলাকা, এগুলো হচ্ছে এই যে চিত্রকলা, পিরামিডের দেওয়াল। এই পাথরগুলো এভাবে খুব সুন্দরভাবে বসিয়ে বিশাল। আমরা ছবিতে যে পিরামিডগুলোর ছবি দেখি এগুলো কিন্তু ছোট সাইজের মনে হয়, কিন্তু আসলে এক একটা পিরামিডের সাইজ বিশাল আকৃতির, যেটা অনেক এলাকা জুড়ে অবস্থিত। এই যে পাথরগুলা খুবই সুন্দর করে সাইজ করে করে তারা একটার পর একটা রেখে উপরের দিকে চলে গেছে। এই যে চতুর্কোণ আকৃতির এই পাথরগুলা, স্কোয়ার সাইজের পাথরগুলা তারা এভাবে রেখে রেখে পিরামিডগুলা তৈরি করেছে। ওই সময়ের এরকম সুচারু রূপে আসলে এই জিনিসটা করা খুবই চমৎকার। এটা হচ্ছে পিরামিডের ভিতরের অবস্থা। ভিতরে এভাবে তারা পিরামিডগুলো দিয়েছে। এই যে ভিতরের দেওয়াল, মেঝে, এটা হচ্ছে ফ্লোর। এই যে এটা হচ্ছে একটা মমির কফিন। এই কফিনগুলো কত সুন্দর করে, যে আমি যেটা বলেছিলাম এই যে চিত্রকলা,
চিত্রের শিল্পে খুবই চমৎকার তারা চিত্রের করেছে। এই যে একটা কফিন, কফিনের ভিতরে যে মমিটা, এই যে মমি খুবই চমৎকার একটা। দেখো এই এখনও আমি ভিডিওটা একটু পজ করে দেখাই। দেখো শত শত বছরের আগের চুল এখনও সে অবিকল রয়েছে। তারা এই খুবই উন্নত মানের রাসায়নিক পদার্থ ব্যবহার করে তারা এই মমিগুলো তৈরি করতো। খুবই অবাক লাগে আসলে এই চুলগুলো আমরা এইভাবে যখন দেখি খুবই অবাক লাগে। এই যে কান, নিজের চোখ, নাক, মোটামুটি হাজার হাজার বছর এগুলো অস্তিত্ব থাকার কথা না, বালিও থাকার কথা না, কিন্তু তাদের এখনও মোটামুটি এই যে একটা শেপ কিন্তু পাওয়া যায়। খুবই চমৎকার একটা শেপ কিন্তু এখনও রয়েছে। এই যে দাঁতগুলো এখনও কিন্তু দেখো অবিকল। এমন কি রাসায়নিক পদার্থ তারা ব্যবহার করেছে, এগুলো এখনও অবিকল। যে হাতের আঙ্গুলগুলো, এগুলো হচ্ছে মমির। এই যে নখগুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে। তাহলে এইভাবে তারা বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে এই কাজটা করেছে। কিন্তু এই যে মমির বিভিন্ন ইয়েগুলা, এই যে ঠোঁটগুলা দেখো, খুবই অবাক করা কেন বিষয়। হাজার হাজার বছরের পুরনো সেই ইয়েটা এখনও রয়েছে। ওই সময়ে যখন আমাদের বিজ্ঞানের এত অগ্রগতি তখন হয়নি, সেই সময়ের মানুষের বুদ্ধি জ্ঞান দেখলে অবাক হয়ে যেতে হয় আসলে। যার একটা মমি, বেশ কয়েকটা মমি প্রদর্শনের মাধ্যমে তোমাদের মমি সম্পর্কে একটা ক্লিয়ার যাতে ধারণা পাও। এই যে একটা আঙ্গুল, হাত, এই যে এগুলো সবই রাসায়নিক দিয়ে তাদের এই সংরক্ষণের ব্যবস্থা করেছে। এই যে হাতটা কিভাবে রেখেছে, এখনো সে যেন অবিকল হাত। যে দাঁতগুলো এখনো কিন্তু অবিকৃত অবস্থায় রয়েছে। খুবই চমৎকার এবং বিস্ময়কর বিষয়টা। এই যে তারা মমিগুলোকে কিন্তু র্যাপিং করতো, অর্থাৎ মরিয়ে রাখতো। তা এই মোড়ানোর খুব সুন্দরভাবে এবং সুচারুরূপে এই কাজটা যারা করতো, মমিগুলোকে মমিয়ে তারপর কফিনে রাখা হতো। এটা হচ্ছে মোড়ানোর ভিতরকার অবস্থা। এই যে চোখটা কেন, এই যে এইভাবে তারা এই কফিনটার ভিতরে এই মমিটা রাখতো, মমিটা মুড়িয়ে রাখতো বিভিন্নভাবে। এক একটা মমি এক একভাবে মুড়িয়ে তারপর কফিনে রাখতো, আর এই কফিনটা তারা পিরামিডের ভিতরে রাখতো। বেশ কয়েকটা কঙ্কাল মমি থেকে কফিন থেকে বের করা হয়েছে। অতি সম্প্রতি কিন্তু অনেকগুলো কফিন আবিষ্কৃত হয়েছে। এই যে একেবারে অতি সম্প্রতি, তোমরা টিভির নিউজে অবশ্যই দেখবে। এই যে দেখো বিভিন্ন কারুকাজ, এই কফিনগুলোর উপরে কারুকাজ রয়েছে। কিন্তু এই যে একটা কফিন খোলার দৃশ্যটা আমি দেখালাম যাতে তোমরা আইডিয়া করতে পারো কিভাবে থাকে। এই যে কফিনটা খোলার পর এই ভিতরে এই মমিটা রয়েছে, মমিটা এইভাবে র্যাপিং। এটা একেবারে তরতাজা একটা কফিন খোলার দৃশ্য, যেটা অতি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে, সেটা দেখালাম। এই যে খুবই চমৎকারভাবে তার চিত্রকলার মাধ্যমে তারা কিন্তু এটার একটা কফিনের মমির উপরে ইয়েটা দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের এটা